হ্যালো। সবাই একটু নিজেদের ফোনটা মিউটে রাখবা। সবাই অ্যাড হোক, আমি দেন স্টার্ট করবো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, আস্তে আস্তে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবাই জয়েন হোক, দেন আমি স্টার্ট করবো। আর 1 মিনিট ওয়েট করবো, হ্যাঁ, তারপর আমরা শুরু করবো। আর ওয়েট করি একটু। আশা করি আমার সাউন্ড একদম ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, শুরু করলাম। অনেকে নাই। আচ্ছা, শুরু করার আগে তোমাদের আমি কিছু কথা বলি, হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে, আমরা আজকে প্রি মেডিকেল, হ্যাঁ, প্রি মেডিকেল, এটা একটা 5-5টা টপিক, যে 5টা থেকে মোটামুটি অনেকবার অ্যাডমিশন এবং এমনকি মেডিকেলে কোশ্চেন আসছে। আমি সেটা তোমাদের জাস্ট একটু বুঝাবো যে মেডিকেলে কি টাইপের কোশ্চেন আসে বা কেমনে পড়তে হবে। হ্যাঁ, তার আগে আমি একটু তোমাদের সাথে কথা বলে নিই। তো দেখো, আমি হচ্ছে এবার 2020 সালে মেডিকেলের যে অ্যাডমিশন টেস্ট, যারা আমার পরিচিত আছে তারা হয়তো জানো। তো আমি এবার পড়াইছিলাম। এবার হচ্ছে 86টা কোশ্চেন, মানে বইয়ের মধ্যে থেকে ডাইরেক্ট আসছিল। আর কোশ্চেন টোশ্চেন দিয়ে মোটামুটি 91টা কোশ্চেন কমন পাইছিল। তো আমি ভাবছিলাম আমার স্টুডেন্ট যারা আছে, হ্যাঁ, আমি ভাবছিলাম মোটামুটি ডিএমসি তে বা ঢাকা মেডিকেল কলেজে, তারপরে সরকারি মেডিকেল গুলোতে অনেকে চান্স পাবে। হ্যাঁ, মোটামুটি আমি তাও 12-13 জন পড়েছিলাম, আমি ভাবছিলাম অনেকে চান্স পাবে। কারণ কোশ্চেন একদম কমন, যা দাগাইছি তার বাইরে কিছুই আসে নাই, কিন্তু মাত্র 3 জন চান্স পাইছে। এটা হচ্ছে আমি
কারণ আমার স্টুডেন্ট সিলেকশন একটু ভুল ছিল। আমি মানে যাদের এবার যারা তারা গ্রুপে অ্যাড হয়েছে তাদের কিন্তু আমি আস্ক করছি যে তোমার এসএসসি তে মার্কস কত, জিপে 5 আছে কিনা, এগুলো আস্ক করছি। এর আগের ভাই আমার স্টুডেন্ট গুলো তো কোয়ালিফাইড ছিল না, আমি অনেক পরিশ্রম করার পরেও মাত্র 3 জন চান্স পাইছে। কিন্তু উচিত ছিল আপাতত আপাতত 12 জনের মধ্যে তো 10 জনের চান্স পাওয়া উচিত ছিল, কারণ ওদের একদম সব কমন। ওদের আমি সাধারণ জ্ঞানের 2টা পেজ দিছি, 2টা পেজের মধ্যে 8টা সাধারণ জ্ঞান আসছে, তাও ভুল করে আসছে, যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। তো এবার আমার প্ল্যান ইনশাল্লাহ আহ ভালো যারা ভালো ভালো যারা যারা কঠোর পরিশ্রম করতে পারবে তাদের সিলেকশন করে পড়ানো। সবাইকে আমি এবার পড়াবো না। আর রোজার মধ্যে ইনশাল্লাহ প্রি মেডিকেলের যে কোর্স এটা আমি একদম শুরু করে দেবো। আর হচ্ছে একটা তার আগে সিলেকশন থাকবে, হ্যাঁ 2টা ব্যাচ থাকবে, একটা হচ্ছে টপার ব্যাচ, একটা থাকবে টপার ব্যাচ। টপার ব্যাচে থাকবে যাদের এসএসসি তে মার্কস 1190 প্লাস, হ্যাঁ। এবং একটা এক্সাম নেবো আমি 20 মার্কের মধ্যে, 20 মার্কের মধ্যে যারা 16 পাবে তারা টপার ব্যাচে যুক্ত হতে পারবে। আর একটা থাকবে হচ্ছে টার্গেট ব্যাচ। টার্গেট ব্যাচে কারা যুক্ত হতে পারবে, যারা 20-এর মধ্যে 10-এর উপরে পাবে তারা। আর যারা 10-এর নিচে পাবে তাদেরকে আমি ভর্তি করব না, হ্যাঁ। আর পরীক্ষাটা নেবো হচ্ছে রক্তের উপর, রক্ত যোদ্ধা আছে না, এটার উপর আমি একটা পরীক্ষা নেবো, এভাবে আমি ব্যাচ সিলেকশন করবো, হ্যাঁ। আর তোমাদের হচ্ছে ইনশাল্লাহ রোজার মধ্যেই মোটামুটি শুরু হয়ে যাবে প্রি মেডিকেল যে কোর্সটা, ওইটা একদম শুরু হয়ে যাবে রোজার মধ্যেই। আচ্ছা, তো আমি তোমাদের একটা জিনিস জানাই রাখি, অনেকে হয়তো জানো না, বা তোমরা যারা তোমাদের সিনিয়রের সাথে কথা বলে জানতে পারবা। ব্যাপারটা হচ্ছে কোচিং সেন্টার কি হয়, কোচিং সেন্টার হচ্ছে তোমার, তুমি দেখবা আমার গ্রুপে ফটো দেওয়া আছে, মানে বইয়ের পিক দেওয়া আছে, তো দেখবা যে কোচিং সেন্টার সব দাগানো, সব দাগানো, মানে তোমার হচ্ছে একটা বইয়ে মাত্র 40টা লাইন, 40টা লাইনের মধ্যে 30টা লাইনে দাগাই দিছে। তাহলে কোচিং সেন্টার কেন? 30টা লাইনে যদি পড়তে হয় তাহলে কেন টিচার কাছে আর পড়তে হবে? তাহলে তুমি নিজেই তো পড়তে পারো। এত পড়লে দেখা যাচ্ছে তোমার পরীক্ষার আগে কিছু মনে থাকে না, আবোল তাবোল ছন্দ টন্দ পড়াই, ছন্দ টন্দ কারো মনে থাকে? অতদূর তো মনেই থাকে না। ইনশাল্লাহ পার্সোনাল কেয়ার নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি এখন তোমাদের 5টা টপিকের কথা বলছিলাম, হ্যাঁ। আমি বলছিলাম কি তোমাদের 5টা টপিক পড়াবো। তোমরা এই 5টা টপিক পড়ানো দেখলে বুঝবা তোমাদের নর্মাল যে এইচএসসি পড়াশোনা আর মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা অ্যাডমিশনের যে পড়াশোনা, এটা একটু আলাদা। পড়াশোনা সেম কিন্তু কি প্যাটার্নটা আলাদা। ঠিক আছে, আমি মোটামুটি কারো কোনো কোশ্চেন থাকে যদি ভাইয়া কোচিং কোচিং কেমন হয়, মানে কোচিং ভর্তি হবো কিনা বা এখন কিভাবে পড়বো, কারো কোশ্চেন থাকলে কোশ্চেন করো আগে, তারপর আমি টপিকে। ভাইয়া ভাইয়া রক্তের উপর কবে এক্সাম হবে? রক্তের উপর আমি হচ্ছে তোমার এই সপ্তাহের মধ্যে, হ্যাঁ এই সপ্তাহের মধ্যে একটা মানে অ্যানাউন্সমেন্ট করে দেবো যে প্রি মেডিকেল কোর্সের এটা। আচ্ছা, আরেকটা কথা, আরেকটা হচ্ছে তোমার নর্মালি দেখলাম যে কোচিং সেন্টার এগুলা এগুলা তোমার মানে কি বলবো, কেউ 15,000 টাকা, কেউ 10,000 টাকা, এত এত টাকা করে ভর্তি করাচ্ছে। তো প্রি মেডিকেলে যদি এত টাকা নেয়, তারপরে তোমাদের 1 বছর ধরে আবার মেডিকেলের কোচিং করাবে, এক্সাম বেস করাবে, অনেক কিছু করাবে। আর আমি আমি যদি তোমাদের প্রি মেডিকেল করাই হয়তো 4,000 টাকা, আর যারা টপার ব্যাচে যারা চান্স পাবে তাদের জন্য হয়তো 2500। আমি এর বেশি নেবো না, এবং তোমাদের ইনশাল্লাহ এইচএসসির আগ পর্যন্ত গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমার অনুরোধ থাকবে হচ্ছে গাইডলাইন ফলো করা। কারণ তোমরা দেখা যাচ্ছে সব কোশ্চেন কোন পাচ্ছ, তাও পরীক্ষা হলে মানে খারাপ করতেছো, এটা কিন্তু মানে খুবই ডিসঅ্যাপয়েন্টিং। হ্যাঁ, যেটা আমার সাথে এবার হয়েছে এই ব্যাচের সাথে, সবকিছু কোন পাওয়ার পরও ভালো করে অ্যান্সার করতে পারে নাই। জি ভাইয়া, ইনশাল্লাহ সাথে থাকবো। ইনশাল্লাহ। আচ্ছা দেখো, আমি তোমাদের জাস্ট এখন বুঝাই, হ্যাঁ কেমনে কি করবা। হ্যাঁ, আর তার আগে যদি কারো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। এবার কি আমাদের এইচএসসি হইতে পারে নাকি? এইচএসসি হবে, এবার এইচএসসি হবে, এবং তোমাদের শর্ট সিলেবাস আছে না। আর আমি প্রি মেডিকেলটা করবো শর্ট সিলেবাসের উপর, কারণ তোমার শর্ট সিলেবাসের উপর একবার অ্যাডমিশন হতে পারে মোটামুটি 60% বলা যায়। শর্ট সিলেবাসের উপর এইচএসসি হতে পারে, এবং তুমি শর্ট সিলেবাস যদি আগে শেষ করো তাহলে তুমি অ্যাডমিশনে 50% আগায় থাকবা। আর সবাই একটা কথা মাথায় রাখবা, জিপিএ 5 কিন্তু মিস করা যাবে না। ইন্টারে ইন্টারে জিপিএ 5 মিস করলে তুমি অর্ধেক চান্স বাদ। ইন্টারে কিন্তু জিপিএ 5 মিস করা যাবে না। যে যতই কোর্স মোর্স করো, আগে ইন্টার জিপিএ 5 তুলতে হবে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোর্সটা কি হবে, তোমাকে জিপিএ 5 পাওয়াতে সাহায্য করবে, এরকম হবে। তার মানে আমার কোর্সটা হবে হচ্ছে শর্ট সিলেবাস কেন্দ্রিক। আচ্ছা, এতক্ষণ কথা বললাম। আচ্ছা, আমি এখন তোমাদের 5টা সাবজেক্ট, হ্যাঁ হ্যালো 5টা। ভাইয়া, বলো বলো। বলেছি শর্ট সিলেবাসের উপর প্রি মেডিকেল নাকি ফুলগুলোই পড়াবেন? দেখো, ব্যাপারটা হচ্ছে প্রি মেডিকেল, হ্যাঁ নাম হচ্ছে প্রি মেডিকেল। এখন তুমি তুই যদি প্রি মেডিকেলে আইসাই, তুমি যদি মেডিকেল অ্যাডমিশন সব করে ফেলো, তোমার উপর প্রেশার পড়বে, তোমার ইন্টার রেজাল্ট খারাপ হবে। তো তুমি যদি এখন প্রি মেডিকেলে সব করে ফেলো, তাহলে তোমার রেজাল্ট যদি একবার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। প্রি মেডিকেল মানে কি, আমি একটা ভিডিও বলছিলাম, এমন একটা স্টেজে তুলবা, হ্যাঁ
যেখান থেকে তুমি অ্যাডমিশনের সহজভাবেই প্রিপারেশনের চান্স পেয়ে যাবে। এটা হচ্ছে প্রি মেডিকেল, মানে অ্যাডমিশন সম্পর্কে একটা ধারণা রাখবা, এবং অ্যাডমিশনের যে শর্ট সিলেবাস সেটা তোমার শেষ হয়ে গেছে কিন্তু। তারপরে যখন তুমি অ্যাডমিশন করবা তখন আরো ডিটেলস পড়তে হবে। এখন তুমি যদি সব ডিটেলস পড়তে যাও তোমার ইন্টার খারাপ হবে এবং তোমার আরো বিরক্ত লাগবে, পড়া কঠিন লাগবে। কারণ এখন তো তোমার আরো অনেক কাজ আছে, তোমার ম্যাথ পড়তে হয়, তোমার ফিজিক্সের ম্যাথ করতে হয়। যখন তুমি মেডিকেলে কোচিং করবা তখন কিন্তু আর তোমার এগুলো পড়তে হচ্ছে না। হ্যাঁ, এটা হচ্ছে তখনের পড়া। সো এখন যারা আগে থেকে সব পড়তেছে দেখবা যে ওরা মানে খুব পেশেন্ট তাহলে নিচ্ছে। ভাই আমরা কোন বিষয়গুলোর প্রতি সব মানে অনেক বেশি করে গুরুত্ব দেবো সেই বিষয়গুলো একটু বলে দিলে আমাদের জন্য ভালো হয়। আচ্ছা দেখো, আমি মেডিকেলে 5টা সাবজেক্ট আছে, এটা তো জানো। যেমন হচ্ছে তোমার বায়োলজি আসে, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, জিকে। দেখো নর্মালি সবাই তোমার ভাবে হচ্ছে যে বায়োলজিতে বেশি মার্ক, আমি বায়োলজি বেশি গুরুত্ব দেবো, তো তোর বায়োলজি থেকে কিন্তু পড়তে হয় বেশি। আমার আমার যেটা মত সেটা হচ্ছে সব সাবজেক্টেরই গুরুত্ব দিবা নাম্বার অনুযায়ী। যেমন বায়োলজিতে 30 মার্ক, তুমি সেই অনুযায়ী গুরুত্ব দিবা। দেখো ফিজিক্স হচ্ছে অনেক সহজ করে মেডিকেলে, ফিজিক্সে কিন্তু অনেক মোটা মোটা বই, তোমার ইন্টারে কিন্তু ফিজিক্স সবচেয়ে কঠিন, কিন্তু মেডিকেলের ক্ষেত্রে ফিজিক্স সবচেয়ে সহজ হয়, ফিজিক্সে মাত্র 20 মার্ক। তো তুমি যে টাইমটা ফিজিক্স পড়বা তুমি সেই টাইমটাই ইংলিশ আর জিকে তে দিবা। পোলাপান এবার কি করছে, ইংলিশ আর জিকে ভালো করে পড়েই নি, পরে ইংলিশে মানে কি কোশ্চেন কঠিন হয়েছে, অনেক কিছু বলছে। হ্যাঁ, তোমাদের হচ্ছে সব সাবজেক্টে সমান গুরুত্ব দিতে হবে, মানে মার্কস অনুযায়ী। যেমন এখানে 30, তাহলে এটা তুমি 5 ঘন্টা পড়বা। এখানে আহ এটা 10, এটা তুমি 1 ঘন্টা পড়বা, এরকম টাইম অনুযায়ী গুরুত্ব দিতে হবে। আর কেমিস্ট্রিটা একটু বেশি গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, আর তোমার হচ্ছে বায়োলজির জন্য তো বই জানো, আজমল স্যার, আবুল হাসান স্যার। তারপর ফিজিক্সের জন্য ইসাক, কেমিস্ট্রির জন্য হাজারিনাক, আর ইংলিশ আর জিকের জন্য এক্সট্রা শিট বা কিছু রুলস আছে, হ্যাঁ, যেটা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি 5টা সাবজেক্টের আচ্ছা আমি 5টা। স্যার, হ্যাঁ, ইংলিশ আর জিকের জন্য কোন বইটা পড়লে ভালো হবে? আচ্ছা, ইংলিশ আর জিকে দেখো, ইংলিশ আর জিকে হচ্ছে টপিক অনুযায়ী পড়বা, টপিকস। হ্যাঁ, দেখা যাচ্ছে ইংলিশ আর জিকে অনেক বড় বড় বই, এত তুমি নিজে শেষ করতে পারবে না। এটা হচ্ছে টপিকস অনুযায়ী। হ্যাঁ, আমি যে এবার একটা সাজেশন দিছিলাম, ওই সাজেশন থেকে মোটামুটি টপিক গুলো আসে। তো জি ইংলিশ আর ভাইয়া জিকে হচ্ছে, দেখেছি। তুমি তো দেখছো, ইংলিশ আর জিকে টপিকস অনুযায়ী পড়বা। এবং তোমাদের একটা জিনিস শেখায়, যেমন হচ্ছে বিসিএস, তারপরে হচ্ছে ডিইউ, বি+ডি, আর এমএটি মানে কি মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এই তিনটার কোশ্চেন ব্যাক একদম মুখস্থ করতে হবে ইংলিশের জন্য, ইংলিশ আর জিকের জন্য, বিশেষ করে ইংলিশের জন্য। তুমি যখন এই বিসিএস, ডিইউ আর মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন ব্যাংক সলভ করবা, তোমার মোটামুটি 3-4টা কোশ্চেন ডাইরেক্ট কমন পড়বে। হ্যাঁ, আর 3-4টা ভাই কোশ্চেন। কত ইয়ারের, হ্যাঁ, কত ইয়ার পর্যন্ত আচ্ছা, সলভ করবো? বিসিএস হচ্ছে 10 থেকে 40, মেডিকেল অ্যাডমিশন টেস্ট বিগত 10 বছর, ডেন্টাল 10 বছর এরকম, আর ডিইউ হচ্ছে 5 বছর। তোমাদের এনাফ টাইম আছে, তোমরা এখন সিনোনিম অ্যান্টোনিম গুলো একটু দেখতে পারো, কারণ অ্যাডমিশনের সময় আর দেখার টাইম পাবো না। ওকে, আচ্ছা আমি এখন তোমাদের বলি যে জাস্ট 5টা টপিক সম্পর্কে আমি আইডিয়া দেবো যে কেমনে পড়তে হয়। হ্যাঁ, এটা জাস্ট। আর এবং এই 5টা টপিক হট টপিক, খুব গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা দেখো, নর্মালি মানে অ্যাডমিশনের জন্য যেভাবে পড়তে হয়, যেমন হচ্ছে অ্যাডমিশন তোমার ফুললি টেক্সট বুক থেকে সারা কোশ্চেন করে, সারা কিন্তু কোনো ডাইজেস্ট বা কোনো গাইড বুক থেকে কোশ্চেন করে না, এজন্য কোনো কোচিং এর আবল তল বই পড়ার দরকার নেই। স্যাররা একদম হুবহু টেক্সট বুক থেকে কোশ্চেন করে, তোমরা টেক্সট বুক পড়বা, একদম টেক্সট বুকের দাগানো তথ্যগুলো, হ্যাঁ, যেগুলো আমি দাগায় দেবো বা যেগুলো ইম্পর্টেন্ট বলে দেবো, সেইগুলোর বাইরে কিছু দরকার নাই। সব পড়তে যায় মাথা ওলা না। হ্যাঁ, পোলাপান সব পড়ে, সব দাগায় দেয়, সব পড়ে, কিছুই মনে থাকে না, পরীক্ষা হলে যায় সব ভুলে যায়, পরে রেজাল্ট খারাপ হয়, যে বলে এত পড়লাম চান্স পেলাম না কেন। সব সব লাইন থেকে তো এমসিকিউ অপশনই তৈরি করা যায় না, সব লাইন থেকে অপশনই তৈরি করা যায় না, আর সব কোশ্চেন গুলো দেয়ও না। মেডিকেল কোশ্চেন অনেক সহজ হয়, কিন্তু সব পোলাপান বেশি পড়বে যায়, সব সহজগুলো ভুল করে। আচ্ছা দেখো 5টা টপিক। হ্যাঁ, আচ্ছা 5টা টপিকের মধ্যে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ, আমি কোনটা আগে শুরু করবো বলো, যে কোনো একজন বলো। আমি তোমাদের জাস্ট দেখাবো কেমনে পড়বা একটা টপিক, যে কোনো একটা সাবজেক্টের নাম বলো। বায়োলজি। কেমিস্ট্রি করবো। বায়োলজি, ওকে ঠিক আছে, বায়োলজি। কেমিস্ট্রি। আচ্ছা বায়োকেমিস্ট্রি। আচ্ছা বায়োলজি, ওকে। কেমিস্ট্রি। আচ্ছা কেমিস্ট্রি, আচ্ছা কেমিস্ট্রি দেখো, দেখো কেমিস্ট্রি শোনো, আমি এক কেমিস্ট্রি তোমাদের দেখো, তোমরা কিন্তু কেমিস্ট্রি যে টপিকটা বলবো সেটা হচ্ছে পিএইচ। তোমরা এখন বলতে পারো ভাইয়া পিএইচ তো আমরা সবাই বস, পিএইচ তো সব পারি, কিন্তু ভাইয়া অ্যাডমিশনে হচ্ছে তোমার 100টা এমসিকিউ পূরণ করতে হয় হচ্ছে 60 মিনিটে। তার মানে কি তুমি একটা কোশ্চেনের জন্য 1 মিনিটও পাবো না। সো তোমার ইন্টারে পিএইচ তুমি বের করো কেমনে, এরকম পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, তুমি ক্যালকুলেটারে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দিয়ে দাও, তুমি আনসার পেয়ে যাও। কিন্তু অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটর ইউজ করা যাবে না, বাদ, তাহলে এই নিয়ম বাদ। হ্যাঁ, তারপরে তোমার
কম টাইমের মধ্যে করতে হবে, কম টাইমের মধ্যে আবার অঙ্ক এই এমসিকিউটা পূরণ করতে হবে। পিএইচ থেকে প্রত্যেকবার বা 3-4 বছর পর পর বা 2-3 বছর পর পর একটা করে কোশ্চেন আসে, ইউনিভার্সিটিতেও তারপরে হচ্ছে মেডিকেলেও। এখন দেখো এই যে পিএইচ জিনিসটা, এটা তোমরা কেমনে তাড়াতাড়ি করবা? অনেক হয়তো জানো, দেখো সাপোজ এরকম বলো যে HCl আছে, এটার ঘনমাত্রা দেওয়া আছে তোমার হচ্ছে 0.001, হ্যাঁ, বললো এটার পিএইচ কত? তোমরা এটা দেখার সাথে সাথে অ্যান্সার করতে পারবা, দেখার সাথে সাথে। কেমনে দেখো, নিয়মটা দেখো, দশমিকের পরে, ঠিক আছে, এই সাইলেন্ট করো যাদের অন আছে মাইক, যাদের মাইক অন আছে সাইলেন্ট। আচ্ছা দেখো, তুমি দেখার সাথে সাথে পারবা। দেখো এটা হচ্ছে HCl, হ্যাঁ, এটা ঘনমাত্রা দেওয়া আছে, বলছে পিএইচ কত অ্যাডমিশন টেস্টে। তো নিয়মটা হচ্ছে কোনো ঘনমাত্রা লাস্টে যদি 1 থাকে, হ্যাঁ, তো দশমিকের পরে যত কটা সংখ্যা ওই পিএইচ তত। যেমন HCl এর দশমিকের পরে কটা সংখ্যা? 1টা 2টা 3টা, তাহলে এর পিএইচ হচ্ছে 3। তুমি দেখার সাথে সাথে পারবা। তারপরে বললো যে HCl এর ঘনমাত্রা আছে 0.0001, হ্যাঁ, এরকম আছে। এখন তোমাকে বললো এটার পিএইচ কত, তুমি কি এখন যে এরকম করে সূত্র দিয়ে করতে যাবা? এতটা টাইম নাই, তুমি জাস্ট গুনবা, লাস্টে 1 আছে, গুনবা 1 2 3 4 5, এটার পিএইচ হচ্ছে 5, শেষ। মানে তুমি কিন্তু সব পড়ছো, কিন্তু টেকনিকটা পাল্টাইতে হবে, কেমনে মনে থাকবে, কেমনে ফাস্ট হবে এগুলা, হ্যাঁ, এরকম। তারপরে তোমার কিন্তু মাথা ঠিক থাকবে না, যেমন এরকম কোশ্চেন করবে যে সোডিয়াম হাইড্রক্সাইড, হ্যাঁ, এটার ঘনমাত্রা দেওয়া আছে সাপোজ এরকম 0.001, তো তোমাকে কোশ্চেন করছে এটার পিএইচ কত। তো তুমি তো বলবা ভাই একটা নিয়ম শিখাই দিছিল যে লাস্টে 1 থাকলে দশমিকের পরে যত কটা সংখ্যা পিএইচ তত, 1 2 3, তুমি পিএইচ 3 বসাই দিবা, অপশনে 3 থাকবে। তো তুমি এসে বলবা আরে সব হয়েছে, আমার সব হয়েছে, পরে দেখবা যে আনসার ভুল। কারণ দেখো এটা এখানে আছে OH, এখানে কিন্তু হাইড্রোজেন নাই, তার মানে এটার পিএইচ হবে না, এটা কি হবে? POH। তার মানে এটার POH কত? POH হচ্ছে 3। আর আমরা জানি কি, যদি POH 3 হয় তাহলে পিএইচ কত হবে? 11। কেমনে 11 হয়? এই যে PH প্লাস POH সমান সমান 14, 3 বাদ দাও, কত থাকে? 11। এটা কিন্তু করতে হবে, এখানে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড দিছে, এখানে কিন্তু পিএইচ দেয় নাই, POH আগে বের করবা, তারপরে পিএইচ বের করবা। এই ধরনের কোশ্চেন গুলা পরীক্ষায় আসে। আচ্ছা, এটা তার লাস্টে একটা একটা মোটামুটি রুলস। তো দেখো এখন এরকম হতে পারে, এটা পরীক্ষায় খুব বেশি দেয়, H2SO4, হ্যাঁ, বললো যে এটা ঘনমাত্রা আছে 0.05, এরকম আছে ঘনমাত্রা, বললো যে এটার পিএইচ বের করো। তো তুমি তো বলবা ভাইয়া বলছিল যে এখানে 1 থাকতে হবে, এটার তো 1 নাই, এখন আমি কি করব? এখন আমি আর পারবো না। কিন্তু ভাইয়া তোমার মনে রাখতে হবে যে পিএইচ মানে কি? পিএইচ মানে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। দেখো হাইড্রোজেন আয়ন, এখানে হাইড্রোজেন একটা আছে না দুইটা আছে? এখানে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। তাহলে আমাকে পিএইচ বের করার আগে আগে এই জিনিসটাকে 2 দ্বারা গুণ দিতে হবে। তো তুমি যখন এটাকে 2 দ্বারা গুণ দিবা তখন কি হয়ে যাবে? 0.01। এটাকে গুণ করো, ছোটবেলার মতো গুণ করো, এই যে 5 2 10, 10-এর 0 হাতে আমার 1, 0.01। এখন দেখো এখন কিন্তু তোমার জিনিসটা, এই যে লাস্টে 1 আছে আর দশমিকের পর 2টা শূন্য আছে, তার মানে কি? তার মানে এটার পিএইচ কত? 2। এটার পিএইচ কত? 2। এই যে পোলাপান কিন্তু ভয় পাবে, কারণ এখানে 5 আছে, আমি তো 5-এর নিয়ম শিখি নাই, কিন্তু ভাই এখানে তো 2টা হাইড্রোজেন আছে, এই জন্য তোমার 2 দ্বারা গুণ দিতে হবে। তারপরে দেখো এখানে 1 চলে আসছে, তারপরে তুমি এভাবে পিএইচ বের করবা। আর নর্মালি লাস্টে যেগুলোর 1 থাকে বা H2SO এর ক্ষেত্রে এরকম থাকে 5 থাকে, এগুলো সারা পরীক্ষায় দেয়। কারণ বাকিগুলো যদি তোমার পরীক্ষায় দেয় তাহলে কিন্তু তোমার ক্যালকুলেটর লাগবে, তাছাড়া তুমি সলভ করতে পারবে না। ঠিক আছে, এটা তোমার মোটামুটি পিএইচ সম্পর্কে এটা ছিল, জাস্ট একটা কেমিস্ট্রি একটা টপিক, মানে জাস্ট দেখানো যে কেমনে করতে হবে। তুমি কিন্তু এগুলো পিএইচ বের করতে পারো, কিন্তু তোমার টেকনিকটা আলাদা করতে হবে বা একটু ফাস্ট করতে হবে, হ্যাঁ, এরকম। আর আমি কেমিস্ট্রি মেডিকেলের জন্য কেমনে পড়াই সেটা হচ্ছে টেক্সট বুক দেখে। স্যার S4 এর পিএসটা আবার যদি দেখাইতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখাচ্ছি, ওকে, 1 মিনিট। দেখো এই যে আমি কি বললাম, দেখো H2SO4, সাপোজ এটার ঘনমাত্রা দেওয়া আছে 0.001, এটা ঘনমাত্রা দেওয়া আছে, পরীক্ষায় বলছে এটার পিএইচ কত। তো আমি তোমাদের নিয়ম শিখালাম কি, যদি এরকম থাকে ঘনমাত্রার, হ্যাঁ, এরকম শিখালাম তোমাকে যে একটার ঘনমাত্রা যদি এরকম থাকে, লাস্টে 1 থাকে, তো দশমিকের পরে যতগুলো সংখ্যা পিএইচ তত। যেমন এটার দশমিকের পরে কয়টা সংখ্যা? 1টা 2টা 3টা, তাহলে এটার পিএইচ হচ্ছে 3। কিন্তু দেখো H2SO4 এখানে কিন্তু
আচ্ছা এখানে 5 হবে। দেখো H2SO4 এখানে কিন্তু দশমিকের মানে লাস্টে কিন্তু 1 নাই, লাস্টে কি আছে 5। তাহলে 5 থাকলে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে না। হ্যাঁ 5 থাকলে কি হবে না, এই নিয়মটা প্রযোজ্য হবে না। তাহলে তোমার মাথায় তখন কাজ করতে হবে। দেখো এখানে কিন্তু হাইড্রোজেন আছে একটা, এখানে হাইড্রোজেন আছে দুইটা, আর আমরা জানি পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। তার মানে আমার এই যে দুইটা হাইড্রোজেন আছে, তার মানে কি যে ঘনমাত্রাটা থাকবে এটাকে আগে 2 দ্বারা গুণ দিতে হবে। তো তুমি যদি এখন ছোটবেলার মতো গুণ করো যে 0.005 গুণন 2, দেখো কত হয়, 0 1 তারপর 0, এরকম হয় না? দেখো 3টা ঘর আছে সামনে, তার মানে কি এটা হয়, তার মানে কি হয় তোমার ঘনমাত্রা হয় কত 0.01। আমি তোমাদের কি শিখাইছিলাম, লাস্টে যদি 1 থাকে দশমিকের পরে যতগুলো সংখ্যা পিএইচ তত, তার মানে পিএইচ কত 2। হ্যাঁ এভাবে একটু ফাস্ট করতে হবে, ঠিক আছে? এটা একটা কেমিস্ট্রি, একটা জাস্ট বুঝালাম যে কেমিস্ট্রি এরকম আছে আরো, আর তথ্যগুলা বই থেকে পড়তে হবে। হ্যাঁ যেমন আমি বই কেমনে পড়াই, তোমার এখানে একটা অনেকগুলো লাইন আছে, এখানে তো সব লাইন থেকে এমসিকিউ হবে না, সব লাইন ইম্পর্টেন্টও না। তোমাদের যে কোনো একটা লাইন বা একটা ওয়ার্ড আমি বলবো যে পরীক্ষা আসবে, তোমরা সেটাই পড়বা। যেমন এইচএসসি 22, হ্যাঁ এইচএসসি 22-এর আমি তোমাদের এই যে বায়োলজি শুরু করছি, ওদের কিন্তু আমি আস্তে 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 করে সবগুলাই পড়াচ্ছি, এইচএসসি যারা 22-এর, তোমাদের তো এটা টাইম নেই আর। আচ্ছা ঠিক আছে, এটা ছিল কেমিস্ট্রির মোটামুটি। হ্যাঁ আশা করি সবাই একটু বুঝতে পারছো, আইডিয়া হয়েছে যে কেমনে কোশ্চেনটা করতে হয়। এখন আসো বায়োলজির ক্ষেত্রে। দেখো আমি এই যে এইচএসসি 22-এর ফার্স্টের ক্লাসেই, হ্যাঁ তোমাদের বোটানির যে প্রথম অধ্যায় আছে ওখানে কিন্তু দেখো সব তথ্য যেগুলো তোমাদের হচ্ছে একই রকম, এই তথ্যগুলো একসাথে পড়ে ফেলতে হবে। যেমন আমাদের যত আবরণ আছে আমি ওদের সব একসাথে পড়ে ফেলেছিলাম, যত আবরণ আছে সবগুলো একসাথে। যেমন একটা কোষ, কোষের আবরণের নাম হচ্ছে কি প্লাজমা মেমব্রেন। তারপরে হাড়, অস্থি, অস্থির আবরণের নাম পেরিঅস্টিয়াম। পেরি মানে কি, পেরি শব্দের অর্থ চারদিকে। দেখো তোমাদের বেসিক থাকতে হবে, বেসিক থাকতে হবে, বেসিক হচ্ছে পেরি মানে কি, পেরি মানে চারদিকে। তাহলে হাড়ের চারদিকে যেটা থাকে সেটা কি, পেরি অস্টিয়াম। তারপরে তরুণাস্থি মানে কি, কন্ডিয়াম। তাহলে পেরিকন্ডিয়াম মানে কি, তরুণাস্থির চারদিকে যেটা থাকে। আচ্ছা এখানে কিন্তু আমি সবগুলো মোটামুটি দিছি যেগুলো পরীক্ষায় আসে। তো এর মধ্যে ইম্পর্টেন্ট কিছু আছে, যেমন তোমার হচ্ছে কোষ গহ্বর, তারপরে হচ্ছে কিডনি, হৃৎপিণ্ড, যকৃত, পেশিকলা। তোমাদের এটা মানে ইন্টারে অনেকবার আসে 10 স্টার। হ্যাঁ এটা ইন্টারে কিন্তু অনেকবার আসে। এটা হচ্ছে প্রাণী বিজ্ঞানে, এটা কিসের, প্রাণী বিজ্ঞানে যে যে আবরণগুলো তোমাদের লাগবে আমি কি করছি একসাথে দিয়ে দিচ্ছি, কারণ আবরণগুলো যে কোনো একটা পরীক্ষায় দিয়ে দিতে পারে। এবং তোমাদের বারেও যদি মেডিকেল একটা আবরণ আসে সেটা কি, নাই তোমার কিডনি আসবে নাই যকৃত আসবে, এই দুইটা নর্মালি সারা দেয়, কিডনি আর যকৃত দেয়, নাহলে পেশিকলা। কিন্তু আমি কোনো রিস্ক নেই, আমি ভাবছি আমার স্টুডেন্টরা সব পারবে, এই জন্য আমি সবগুলাই দিয়ে দিছি। হ্যাঁ এটা হচ্ছে জুওলজির ক্ষেত্রে ছিল আবরণ। হ্যাঁ কি কি আবরণ লাগবে একসাথে পড়ে ফেলবা। যেমন অস্থি মানে হাড়, তাহলে পেরিঅস্টিয়াম। আর অবশ্যই অবশ্যই ইংলিশ নামগুলো পড়বা, ইংলিশ নাম অবশ্যই, পেরিঅস্টিয়াম ইংলিশ নাম। দেখবা তোমাদের বইয়ে বাংলার পাশাপাশি ইংলিশ নাম দেওয়া আছে, দয়া করে ইংলিশ নামগুলো পড়বা প্রত্যেক সাবজেক্টের। কারণ এবার মেডিকেলে পোলাপান অনেক ভালো পোলাপান পারে নাই, কারণ কি সবগুলো কোশ্চেন ইংলিশ টার্মে ছিল। কারণ কি ইউনিভার্সিটি লেভেলে বা মেডিকেলে আমাদের যে বই থাকে সবগুলো তোমার ইংলিশে থাকে। এই দেখো আমাদের বই পড়তেছিলাম, এই দেখো এই যে সব কিন্তু ইংলিশ লেখা। হ্যাঁ এখানে কিন্তু তুমি যদি বলো ভাইয়া হাড্ডি, তারপরে হৃৎপিণ্ড, সারা কিন্তু রেগে যায়, বলতে হবে কি হার্ট। হ্যাঁ বলতে হবে কি বোনস মানে কি হার্ট। হ্যাঁ সব ইংলিশে একটু পড়ে রাখবা, কারণ মেডিকেলের কোশ্চেন ইংলিশে হয়। ঠিক আছে, এটা হচ্ছে জুওলজির আবরণ, এর বাইরে আবরণ আসবে না। আমি আমার স্টুডেন্টদের যারা এইচএসসি 22 ওদের আমি সেদিন 4টা পড়াইছিলাম। বোটানির জন্য তো লাগবে, বোটানির জন্য আবরণ লাগবে না, তো বোটানির আবরণ আমি 4টা পড়াইছিলাম। একটা হচ্ছে কোষ, একটা হচ্ছে কি কোষ, কোষের আবরণের নাম কি প্লাজমা মেমব্রেন, এটা তো সবাই পারো। তারপরে 4 নম্বর অধ্যায়ে, 4 নম্বর অধ্যায়ে একটা ছিল কি ভাইরাস, তাহলে ভাইরাসের আবরণের নাম জানতে হবে। তারপরে 5 নম্বর অধ্যায় 4 নম্বর অধ্যায় আরেকটা ছিল নাম কি ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার আবরণ পড়তে হবে। 5 নম্বর অধ্যায় কি ছিল শৈবাল, আর হচ্ছে ছত্রাক। এই যে আমি ওদের এই 4টা লিখে দিয়েছিলাম যে বোটানি থেকে 4টা পড়বা। তো তারপরের দিন মনে হয় মেডিকেল অ্যাডমিশন টেস্ট ছিল, তো দেখলাম এই যে 2020 সালে, হ্যাঁ এবার যে অ্যাডমিশন হলো এখানে ছত্রাক চলে আসছে। তো বললাম তো খুব খুশি হয়ে গেছে ভাই এটা আসছে, কারণ যে কোনো একটা আবরণ আসার পসিবিলিটি খুব বেশি থাকে। যদি জুওলজি থেকে দিত এগুলোর মধ্যে একটা কমন পাইতা, যদি বোটানিতে দিত ভাইরাসের আবরণের নাম কি প্রোটিন। তারপরে হচ্ছে তোমার ব্যাকটেরিয়া, এটার আবরণের নাম কি, ব্যাকটেরিয়ার আবরণ হচ্ছে পেপটিডো গ্লাইকন। মানে তোমার সব তথ্য সুন্দরভাবে সমন্বয় করে একসাথে পড়ে ফেলতে হবে, পেপটিডো গ্লাইকন। শৈবাল কি, শৈবাল হচ্ছে সেলুলোজ।
ছত্রাক হচ্ছে কাইটিন, এটা এবার মেডিকেল আসছিল। তো দেখো এইভাবে যদি তুমি সমন্বয় করে পড়ো তাহলে কিন্তু তোমার পরীক্ষা কোশ্চেন গুলো ইজি হবে, মনে রাখতে সুবিধা হবে, নাহলে তোমার মনে থাকবে না। আর আমি কিন্তু এভাবে স্লাইড দিয়ে পড়াবো না, আমি হচ্ছে ডাইরেক্ট বই বই বের করে বই থেকে পড়ানোর চেষ্টা করব, ডাইরেক্ট বই বের করে বই থেকে পড়ানোর চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, এটা তোমার মোটামুটি একটাই ছিল যে বায়োলজি কেমনে পড়বা, নাহলে মনে থাকবে না। হ্যাঁ, আচ্ছা, এটা জাস্ট দেখাইলাম এভাবে মানে সমন্বয় করে পড়তে হবে, নাহলে পরীক্ষা হলে মনে থাকবে না। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের শেখাই যদি একটা, আচ্ছা আরেকটা জিনিস শেখাই। আচ্ছা, এই যে এই জিনিসটা দেখো, এটা আগের বই সিলোম। হ্যাঁ, তো পোলাপান কি করে, তোমার হচ্ছে সিলোম, সিলোমের যে এক্সাম্পল আসে, হ্যাঁ, আসতে পারে এরকম যে এই প্লাটিহেল মিনথিস, হ্যাঁ, এটা কোন ধরনের সিলোম, আসতে পারে না, এরকম কোশ্চেন কিন্তু আসে মোটামুটি 5 স্টার, এই টপিকটা হচ্ছে 5 স্টার পরীক্ষায় আসে। তো পোলাপান সব মুখস্থ করে সব ভুলে যায়, কারণ আসলে এই তথ্যগুলো মুখস্থ করা অনেক কঠিন। তো আমি তোমাদের মানে যখন অ্যাডমিশনের জন্য পড়বা তখন কোন টেকনিক ইউজ করবা, তো দেখো আমি কেমনে পড়েছিলাম, দেখো অ্যাসোলোমেট নামগুলো পড়বে, ইংলিশ নামগুলো অ্যাসোলোমেট, সিউডোসিলোমেট আর ইউসিলোমেট। দেখো বেসিক কথা, কোন শব্দের আগে যদি এ থাকে তার মানে সেটা নাই, যেমন এ সোহান তার মানে সোহান নাই, তারপরে এ সুলোমেট তার মানে কি সিলোম নাই। তারপরে সিউডো, কোন শব্দের আগে যদি সিউডো থাকে এর মানে অপ্রকৃত, অপ্রকৃত মানে প্রকৃত জিনিস না। দেখো আমরা কিন্তু মনে হচ্ছে আমরা সব সামনাসামনি কথা বলতেছি, কিন্তু আমরা কিন্তু সামনাসামনি নাই, এই জিনিসটাই কি সিউডো বা অপ্রকৃত এটা। আর কোন শব্দের আগে ইউ থাকলে ইউ মানে কি, ইউ মানে হচ্ছে প্রকৃত মানে আসল জিনিস। হ্যাঁ, তো দেখো এখান থেকে যদি তোমাদের পরীক্ষা একটা কোশ্চেন আসে, তো তোমার যদি এই সব নামগুলো মনে না থাকে তো তুমি কেমনে অ্যান্সার করবা, এটার খুব সহজ টেকনিক আছে। যেমন তোমাদের বইয়ে দেখবা 1 থেকে 8 পর্যন্ত অবশ্যই গাজী আজমল স্যার, জৌলুদের জন্য অবশ্যই গাজী আজমল স্যারের বই লাগবে। তো তোমাদের দেখবা 8টা পর্ব আছে, প্রথমে কে পেরিফেরা, তারপরে নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এই সিরিয়ালটা মুখস্থ আছে সবার মোটামুটি, আমি জানি সবারই কিন্তু এই সিরিয়ালটা মুখস্থ আছে, কারণ ফার্স্টের দিকেই এই সিরিয়ালটা মুখস্থ করাই অ্যাডমিশনের জন্য। যদিও তোমাদের শর্ট সিলেবাস আলাদা, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি। তো যেগুলো এসিলোমেট, তো 1 থেকে 3 যে পর্বগুলো আছে সবগুলো এসিলোমেট। তারপর 4 নম্বর পর্ব হচ্ছে সিউডোসিলোমেট, আর 5 থেকে বাকি যে পর্বগুলো মানে 9 নম্বর পর্ব সেটা হচ্ছে ইউসিলোমেট, শেষ পড়া শেষ। এখন 1 থেকে 3 তো তুমি জানো ভাই, 1 নম্বর আছে পরিফেরা, 2 নম্বর নিডারিয়া, আর 3 নম্বর প্লাটিহেলমিনথেস। দেখো এই তিনটা হচ্ছে কি, এই তিনটা হচ্ছে 1 থেকে 3 যে পর্বগুলো সেটা হচ্ছে এসিলোমেট। তারপরে ভাই 4 নম্বর পর্বের নাম হচ্ছে নিউমাটোডা, মুখস্থ করছিলাম, তাহলে 4 নম্বর পর্ব কি সিউডোসিলোমেট, আর 5 থেকে বাকি সব পর্ব হচ্ছে ইউসিলোমেট। তোমার কিন্তু এটা এক্সাম্পল মুখস্থ করতে হচ্ছে না, তোমার অটোমেটিক জাস্ট এটা মনে রাখলে পড়া হয়ে যাচ্ছে। 1 থেকে 3 স্যার, 5 থেকে 9 শেষ। একটু টেকনিক করে পড়তে হবে, কারণ সবগুলো পড়লে মনে থাকবে না। হ্যাঁ, এরকম আরো অনেক মানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া যায়। হ্যাঁ, যেহেতু আমি বলছি 5টা টপিক 5টা অধ্যায় দেখাবো, এর জন্য একটু শর্ট করে দেখাচ্ছি। মোটামুটি বায়োলজি এভাবে পড়বা, তারপরে কেমিস্ট্রি তোমাদের পিএইচ দেখালাম, এভাবে সহজ তাড়াতাড়ি নির্ণয় করা যায় কেমনে। এরকম সংকরণ আছে, সংকরণ আসে তাড়াতাড়ি কেমনে নির্ণয় করা যায়, যেমন জটিল যোগের সংকরণ। অনেকে তোমরা ইন্টারমিডিয়েটে ঘ মার্কের কোশ্চেন পড়ো, মানে 10 মিনিট পড়া বের করো যে কোনটা জটিল যোগের সংকরণ কি, এটা কিন্তু জাস্ট 1 মিনিটে বের করা যায় বা 5 সেকেন্ডে বের করা যায় দেখলেই। হ্যাঁ, এগুলা আশা করি কোর্সের সময় পড়ানো হবে। এটা হচ্ছে বায়োলজি ছিল। এরপরে ফিজিক্সের, হ্যাঁ, ফিজিক্সের আমি বেশি টাইম দেবো না, ফিজিক্স তোমরা পারো মোটামুটি। হ্যাঁ, ফিজিক্সের দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কাজ ক্ষমতা শক্তি, কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে প্রচুর তথ্য আছে, কারণ কি জানো, কারণ এখানে যে ওয়ার্ড টোয়ার্ড আছে, এই অধ্যায়টা একটু সহজ, আর মেডিকেলের স্যার একটু ফিজিক্স কম পারে। হ্যাঁ, এই জন্য ফিজিক্স থেকে সহজ সহজ কোশ্চেন করে। আর তোমরা মনে রাখবা মানে প্রত্যেক টপিকে কি অবশ্যই ইংলিশ টার্ম পড়তে হবে, ইংলিশ টার্ম পড়বা। হ্যাঁ, এবং জুওলজির 3, 4, 8, আমি আলামিনদের বলছিলাম, আলামিনদের অফলাইনে পড়ানোর সময় বলছিলাম এই 3টে অধ্যায় থেকে 10টা কোশ্চেন আসবে। এবার মেডিকেলের কোশ্চেনটা জাস্ট দেখো, এই 3টে অধ্যায় থেকে কয়টা কোশ্চেন আসছে, 10-11টা কোশ্চেন এই 3টে অধ্যায় থেকে আসছে। হ্যাঁ, কারণ এই 3টে অধ্যায় মেডিকেল রিলেটেড, আমরা যখন ফার্স্ট ইয়ার মেডিকেলে পড়া পড়ছি তখন এই 3টে অধ্যায়ের অনেক তথ্য লাগছে, এই জন্য এই 3টে অধ্যায় থেকে অনেক কোশ্চেন করে। আচ্ছা, যাই এই হোক, অধ্যায় থেকেও 4টা আসছে। দেখছোস এই 3টা, তুমি এখন কাজ ক্ষমতা শক্তি থেকে ওই ভাইয়া তো, কোন 4টা। 3টা অধ্যায়ের কথা বললেন? ভাইয়া কোন শুনি নাই। 3টা অধ্যায় কোন 3টা একটু অধ্যায়ের কথা বলেন? বললেন ভাইয়া? আচ্ছা একটু আমার নাম্বার 3, 4, 8। আচ্ছা, আমি বলে দিচ্ছি, থাক আমি বলতেছি। জুওলজির 3, 4, 8, হ্যাঁ, এই 3টা স্যারদের ফেভারিট, এখান থেকে অনেক কোশ্চেন করে। হ্যাঁ, পড়ানোর সময় আরো বিস্তারিত বলা হবে। এবং এই 3 অধ্যায়ে, হ্যাঁ, এই 3 অধ্যায়ের যে তথ্যগুলা সেগুলো তোমার অন্য অন্য বইয়ের কিছু তথ্য আছে। হ্যাঁ, আমি যেগুলো তোমাদের পড়ানোর সময় লিখে দেবো যে এটা হচ্ছে অন্য বইয়ের তথ্য, সেগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। কারণ 3 নম্বর অধ্যায় থেকে টোটাল 4টা কোশ্চেন করছে, এর মধ্যে দেখা যাচ্ছে 3টা কোশ্চেন কাজী আজমল স্যারের বই থেকে, আর বাকি একটা কোশ্চেন আলিম স্যারের বই থেকে পড়ছে। তো তোমাদের তো একাই সব
বই পড়া পসিবল না। হ্যাঁ, এজন্য আমি তোমাদের লিখে দেবো যে ভাই এটা অন্য বই থেকে দিতে পারে। হ্যাঁ, এটা স্যার এটা কি প্রি মেডিকেল যে কোর্সটা ওইটার সময় নাকি ওই যে মেডিকেলে যখন টেস্ট দেওয়ার আগে যে কোর্স হয় ওইটার সময় আচ্ছা, পড়াবেন? আমি বলি প্রি মেডিকেলের ক্ষেত্রে কি দেখো, প্রি মেডিকেলের ক্ষেত্রে যেগুলো 50 স্টার, তারপরে যেগুলো 10 স্টার, আমি জাস্ট ওইগুলো পড়াবো। মানে যেগুলো ফরজ, যেগুলো সারা মেডিকেলে দরকার নাই, তো সেইগুলো আমি প্রি মেডিকেলে পড়াবো। আর এই তথ্যগুলো হচ্ছে ফরজ, মানে 10 স্টার, 50 স্টার, 5 স্টার টপিক আমি তোমাদের স্টার দিয়ে দেবো, স্টার দিতে পড়াই, 10 স্টার, 50 স্টার এরকম। তো প্রি মেডিকেল এগুলো পড়ানো হবে। আর যেগুলো 1 স্টার, তারপরে 2 স্টার, হ্যাঁ মানে খুব কম গুরুত্বপূর্ণ, সেগুলো আমি যখন তোমাদের প্রি মেডিকেলে যখন একটা বেস দাঁড়ায় যাবে, যেমন 50 স্টার, 10 স্টারের কোশ্চেন, এগুলো একটা ভুল হচ্ছে না, তখন মেডিকেলের আগে এগুলো করানোর চেষ্টা করব। মানে যেগুলো আসতেও পারে নাও পারে, আর কিন্তু এগুলো আসার পসিবিলিটি খুব বেশি, আমি এগুলো চেষ্টা করব। হ্যাঁ, আর প্রি মেডিকেলের মোটামুটি সব পড়ানোর চেষ্টা করবো, মানে তোমার শর্ট সিলেবাসের আর কি। আচ্ছা, ভাইয়া কোর্সটা কতদিন চলবে? কোর্স শোনো ভাই, আমার ব্যাপারটা হচ্ছে আমি আমার দরকার চান্স। কারণ তোমরা যে সবাই ঢাকা মেডিকেলে চান্স পাও, আমার মতো আমার থেকে কেউ খুশি হবে না। আমি তোমাদের 4 মাস তো কোর্স করাবোই, একদম ইন্টার পর্যন্ত, যে পর্যন্ত প্লাস না পাবা সে পর্যন্ত থাকবো। হ্যাঁ, সে পর্যন্ত থাকবো, চেষ্টা করব। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে কোর্স শেষ হওয়ার পরেও মাঝে মাঝে একটা করে ক্লাস নিলাম, যে কে অবস্থা সবার, যোগাযোগ করলাম, পার্সোনাল কেয়ার, কারণ আমার তোমার চান্স দরকার। আমি হয়তো তোমার 4-5 জনকে বা 6-7 জনকে বা 10 জনকে পড়াইতে পারি, আমি অনেক টাকা দিতে পড়াইলাম, কিন্তু আমার লাভ নাই। আমি 4,000 টাকাতে পড়াবো, কিন্তু আমার 5টা সাবজেক্ট দিয়ে পড়াবো, কিন্তু আমার চান্স লাগবে। আর যারা কঠোর পরিশ্রম করবে না বা মার্ক কম পাবো, তাদের আমার দরকার নেই, আউট করে দেবো, মেসেঞ্জার থেকে ব্লক দিয়ে দেবো। আজকে আমি 2-3 লাখ বের করে দেবো যারা ক্লাস করতে আসে নাই। কারণ যাদের তোমার দরকার নাই, হ্যাঁ, যাদের কেয়ার নাই, তাদের তোমার লাভ নেই, কারণ তারা চান্স পাবে না। তোমরা যে যারা ক্লাস করতে আসছো, তারা মোটামুটি ফার্স্ট স্টেজ পার করছো, যে তোমাদের ইচ্ছা আছে, জানার ইচ্ছা আছে, চান্স পাওয়ার ইচ্ছা আছে, বুঝছো? আচ্ছা, যাই হোক, কাজ ক্ষমতা শক্তি থেকে আমি জাস্ট কিছু দেখাবো না। কাজ ক্ষমতা শক্তি কি, কাজ ক্ষমতা শক্তির যেমন কখন কাজ সবচেয়ে কম হয়, কখন কাজ সর্বোচ্চ হয়, কখন কাজ সর্বনিম্ন হয়। দেখো তোমরা কিন্তু এটা পড়ছিলা, W=FS cos থিটা, এটা তোমরা সবাই ছোটবেলা থেকে পড়ছো। তো দেখো ওই থিটার মান যদি আমি 0 করি, তখন কি হবে? cos 0-এর মান কত? 1। তাহলে W=FS, তার মানে কি এটা ধনাত্মক। ঠিক আছে, আমি যদি 90 করে দিই, cos 90-এর মান কত? 0, তার মানে কি 90 ডিগ্রি হলে কাজ 0। 180 করলে cos 180-এর মান -1, তখন হয়ে যাবে কি মাইনাস কাজ, মানে নেগেটিভ কাজ হয়ে যাবে। এগুলা ফিজিক্সের খুব সহজ সহজ কোশ্চেন আসে, এগুলো নিয়ে আমি অত টাইম দিতে চাচ্ছি না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে এটা এই টপিক গুলো আসে ফিজিক্স থেকে। ফিজিক্স অনেক সহজ, ফিজিক্স নিয়ে কোনো প্যারা নিয়ে লাভ নেই। ওকে, ভাইয়া কিছু তো ম্যাথ আসে, ম্যাথ দেখো কষ্ট কত আসে সহজ কাজ। ম্যাথ, ম্যাথ এত সহজ আসে। তোমরা এই যে সহজ 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 ম্যাথ আসে ছোট ছোট, যেমন এরকম এবার আসে, ভর দেওয়া আছে কত? 10 কেজি, বেগ দেওয়া আছে 20, মানে 12 মিটার/সেকেন্ড, ভর বেগ কত? 120। এইসব অঙ্ক তো তোমরা 9-10-এ বলে পারবে। মেডিকেলে ম্যাথ কখনো দেয় না। আর একটা ম্যাথ খুব কঠিন দিছে, 1 মার্ক যদি তুমি না পাও, তুমি তো 99 পাবা। বোঝো নাই? 1 মার্কের জন্য তো অত ই করতে হবে না। হ্যাঁ, আচ্ছা, এটা ফিজিক্স। এই সাইলেন্ট করো, ওকে। এই ফিজিক্সের অত প্যারা নিয়ে লাভ নেই। আচ্ছা, এরপরে হচ্ছে, ভাইয়া হ্যাঁ বল। বলেছে যে আপনি বলার পরে তো পার্টিসিপেন্ট বেড়ে যাচ্ছে। পারভেজ বারুক, আমি, আচ্ছা দেখ দাঁড়া, আমি শেষ করি দাঁড়া। কেমিস্ট্রি, কেমিস্ট্রি পড়াইছি, বায়োলজি পড়াইছি, এখন হচ্ছে ইংলিশ আর জিকে। হ্যাঁ, জিকে আলামিনরা জানে, আলামিনদের আমি ওই যে, মনে আছে আলামিন ক্লাসে তোদের এটা পড়াইছিলাম? হ্যাঁ, তোদের কিন্তু এটা পড়াইছিলাম। দেখো সেক্টর, জি ভাই, ওই তো ওখান থেকে কিন্তু এটা পরীক্ষা ডাইরেক্ট চলে আসে। 10 নম্বর সেক্টর নো কমান্ডার। ওই তো, এটা কিন্তু আর মেডিকেলে 20 সালে আসছে। আমি ওদের এমনি ক্লাস নেওয়ার সময়, বায়োলজি পড়ানোর সময় এটা বলছিলাম যে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, তো দেখি যে এটা মেডিকেলে 20 সালে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, সেক্টর, সেক্টর সম্পর্কে আমার একটা ভিডিও আছে ইউটিউবে, ওইটা একটু দেখে নিবা। হ্যাঁ, সেক্টর সম্পর্কে আমি তোমাদের জাস্ট, যেহেতু জাস্ট বলতে হবে, আমি কিছু কথা বলি। যেমন নো সেক্টর, মানে নিয়মিত সেক্টর ছিল না কোথায়, 10 নম্বর সেক্টর। তারপরে ঢাকা কয় নম্বর সেক্টর, এই তথ্যগুলো পড়তে হয়। 2 নম্বর সেক্টর, মুজিবনগর সরকার কয় নম্বর সেক্টর, 8 নং। তারপরে হচ্ছে চট্টগ্রাম 1 নং, 1 নং সেক্টর চট্টগ্রাম। হ্যাঁ, এগুলা। তারপরে হচ্ছে সুন্দরবন 9 নম্বর সেক্টর। মানে যখন জিকে ক্লাস নেবো তখন অনেক সুন্দরভাবে বুঝতে পারবা, এখন হয়তো সাধারণ জ্ঞান পড়ানোই বুঝতে পারবা না। ভাই একটা কোশ্চেন আছে, ভাইয়া ঢাকা একটা ভর কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, নাম বলে কোশ্চেন করো। ভাই আমি রাব্বি হাসান। ঢাকা হচ্ছে 2 আর 3 নম্বর সেক্টর এক জায়গায় পড়ছিলাম ভাইয়া। ভুল ভুল, ঢাকা এটা 2 নম্বর বিষয়ে যদি সেক্টর, একটু বলতেন। ঢাকা 2 নম্বর সেক্টর, 2 নম্বর সেক্টর, 2 নম্বর সেক্টর। আচ্ছা। আর তার কার কি কোশ্চেন?
আমার ওই ভিডিওটা দেখো, বুঝছো? ওখানে আমি সুন্দরভাবে যে মানচিত্র দিয়ে বুঝাইছি, ওই ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আমি এটা আলোচনা করতে চাচ্ছি না, জাস্ট বুঝালাম যে জিকে অনেক সহজ, জিকে নিয়ে প্যারা নেওয়ার লাভ নেই। কার কি কোশ্চেন ছিল? একটা মেয়ে বললো, কোশ্চেন করো। ভাই ওইটাই বলতে চাইছিলাম যে একটা পূর্ব পশ্চিম আছে না ওইটা, আরে বাদ, যে ঢাকা 2 নম্বর ঢাকার। সেক্টর। ঢাকা জীবনেও 3 নম্বর সেক্টর শুনি নাই, ঢাকা 2 নম্বর সেক্টর সারা জীবন। এক জায়গায় ছিল 2 আর 3 উভয়। শোনো, তোমরা অ্যান্সার করবা 2। যদি দেখো যে 2 নাই একদম, তাহলে 3 অ্যান্সার করবা। কারণ ঢাকা মোটামুটি তোমার 2, বুঝছো? আমি তো এতদিন কোনোদিনও 3 দেখি নাই, ঢাকা সারা জীবন 2 দেখছি। ঢাকা হচ্ছে 2 নম্বর সেক্টর। আচ্ছা যাই হোক, ইংলিশ অনেক সহজ। ইংলিশে স্যার, তোমার আর হ্যাঁ, কুমিল্লা কয় নাম্বার সেক্টরে? আচ্ছা তোমার মনে হয় কোশ্চেন সারা পরীক্ষায় দিলে কুমিল্লারটা দিবে? তোর মনে হয় কুমিল্লারটা দিবে? আমি তোমাদের সেক্টর পড়লে ডিটেলস তখন পারবা, অনেক সহজ, আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবা। হ্যাঁ, ভাই ইংলিশটা একটু ডিটেইলস পাই। এই এত টাইম নাই, দেখো আমি জাস্ট ইংলিশ বলি। বিসিএস 10 থেকে 40, তারপরে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট বিগত 10 ইয়ার্স এর কোশ্চেন, মেডিকেল প্লাস ডেন্টাল। হ্যাঁ, তারপরে হচ্ছে ডিইউ, বি প্লাস ডি, এখান থেকে 5 ইয়ার। যারা এই 3টা শেষ করবা, বুঝে বুঝে শেষ করবা, তারা ইংলিশে এমনি 8+ পাবা। আর ইংলিশের বাকি যে 5, এটা একদম তোমার ছোটবেলা থেকে পড়া, এটা একদম ছোটবেলায়। প্রশ্নগুলো পাবো কই? হ্যাঁ, প্রশ্নগুলো পাবো কই? বিসিএস এর কোশ্চেন ব্যাংক কিনবা পরে, এখন দরকার নাই, কয়দিন পরে। এখানে কোশ্চেন বিসিএস ভাই অ্যাপেক্স এর লাস্ট ডেন্টালের কোন কোশ্চেন ব্যাংকটা ভালো? আরে কোশ্চেন ব্যাংক তো কোশ্চেন ব্যাংক, একটা কিনলে হয়, জয় কোয়ালিটি গুলো একটা কিনলেই হয়। অ্যাপেক্স এর লাস্টে দেওয়া আছে, বুঝছো? অনেকগুলা কোশ্চেন দেওয়া আছে। তো এই 3টাকে শেষ করবা। তোমাদের প্রি মেডিকেল, হ্যাঁ তোমার তো এখন অ্যাডমিশন দিচ্ছ না, অ্যাডমিশনের সময় আরো ডিটেইলস পড়াবো। প্রি মেডিকেলে এই 3টা যদি শেষ করতে পারো, তোমরা মোটামুটি 80% ইংলিশ শেষ করে ফেলছো, যদি বুঝে বুঝে পড়ো। হ্যাঁ, 80% সিলেবাস শেষ করে ফেলছো। ঠিক আছে, এখানে আমি একটা ভাই রুলস একটা জিনিস জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ বলো। ভাই প্রিপোজিশন তো অনেকগুলো আছে, ওইটার ক্ষেত্রে কি শুধু ওই যে সব প্রিপোজিশন গুলো পড়বো না, এটার ক্ষেত্রে কোশ্চেন ব্যাংক অনুসারে পড়বো? এটার ক্ষেত্রেও কোশ্চেন ব্যাংক অনুযায়ী পড়বা। প্রিপোজিশন দেখো অনেক ইম্পর্টেন্ট। প্রিপোজিশন 3টা বা 4টা আসলো, তো তোমার তো 3টা বা 4টায় পারতে হবে না, তুমি যদি 2টা পারো তাও অনেক আগে যাবে। হ্যাঁ, কারণ তোমার মোটামুটি 80 যদি পাও, 80+ পেলে অনেক, মানে ঢাকা মেডিকেল হয়ে যায় প্রত্যেকবারই। তো তোমার যদি 2-1টা ভুলও হয় প্রিপোজিশন, এটা তো ম্যাটার করে না। দেখা যাচ্ছে অনেকে তোমার কঠিন জিনিস পারতে যায় সহজ জিনিস ছাড়িয়ে দিয়ে আসে। সো এটা করবা না। হ্যাঁ, প্রিপোজিশন পড়বা, তোমার লাকে যদি ভালো কমন থাকে কমন। কারণ ইংলিশ হচ্ছে একদম ছোটবেলা থেকে যা পড়ছো ওইটার মধ্যে থাকে। মানে ইংলিশ হয়তো আমি তোমাদের মানে 50% কমন দিতে পারবো তোমাদের পড়ায়া, তো একদম ছোটবেলা থেকে যাদের বেসিক স্ট্রং তারা ইংলিশে খুব ভালো করে। আচ্ছা, এখানে একটা রুল ছিল, এটা আমি দেখাতে চাচ্ছি না, এটা ইগনোর করি। হ্যাঁ, আমি আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেবো, জাস্ট তোমাদের আইডিয়া দেওয়ার জন্য। আশা করি একটা আইডিয়া পাইছো। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আর কি ক্লাস লওয়ার, আমি ক্লাস নেবো এরকম যে 40 মিনিট পড়াবো, কারণ জমে তো 40 মিনিট পড়ানোর পরে 5 মিনিটের ব্রেক দেবো। 5 মিনিটের 40 মিনিটের তো বেশি নেওয়া যায়। আমি বলি শোনো, জুমে। 40 মিনিট পড়াবো, 40 মিনিট পড়ানোর পরে আমাদের ব্রেন 40 মিনিটের বেশি কনসেন্ট্রেশন, মানে কনসেন্ট্রেট করতে পারে না। হ্যাঁ, আমাদের ব্রেন 40 মিনিটের বেশি পড়ালে বিরক্ত হয়ে যায়। তো 40 মিনিট পড়ানোর পরে 5 মিনিট ব্রেক, তারপর আবার 40 মিনিট, এভাবে এভাবে 2টা পড়লে মোটামুটি ভালো হয়ে যাবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আমাদের সময় কত মার্ক পেলে মানে মেডিকেলে চান্স পাওয়া যাবে? যেমন আগে তো হচ্ছে 65 পেলেই সরকারি মেডিকেলে চলে আসতো, এবার তো 68 তো ওয়েটিং লিস্টে মানুষ আছে। আচ্ছা তো আমাদের টাইমে কত হতে পারে? দেখো, কোশ্চেনের উপর নির্ভর করে। যেমন এবার কোশ্চেন সহজ হয়েছিল, যে যাই বলুক, ইংলিশটা ইউজ করছিল দেখে অনেকে পারে নাই। হ্যাঁ, এবার কোশ্চেন মোটামুটি সহজ ছিল। তো ভাই তোমাদের একটা দেখুন যে 48টা মেডিকেল চান্স আছে সরকারি, হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? তুমি উপজাতিতে থাকো, উপজাতি কোঠা নাও, সমস্যা কি? উপজাতি কোঠা যাদের, ওরা 48 পাও চান্স পেয়েছে। আর একটা দেখলাম যে 68 পাও চান্স পেয়ে না। এটা ম্যাটার করে, বুঝছো? উপজাতি কোঠা ছিল অনেকের, মুক্তিযোদ্ধা কোঠা ছিল, এরকম উপজাতি কোঠা ছিল ওইটা, যেটা আমি দিছিলাম। 73 পেয়েও ভাইয়া ওয়েট আরে 73 না, 73 না, ওটা তোমার 73 কারণ আছে। ও হয়তো মানে মেডিকেল সবগুলো চয়েস দিছিল না, লাস্টের মেডিকেল গুলো হয়তো চয়েস দিছিল না, এই জন্য এরকম হয়েছে। অনেকের ভাই জেলা হয়েছে। জেলা কোটা খুব কম, এটা জেলা কোটা নর্মাল। হ্যাঁ, জেলা কোটা নর্মাল, কিন্তু এই উপজাতি কোটা একটু বেশি, মানে 48 49 হয়ে গেছে।
এখন মনে হয় শেষ হয়ে যাবে। আচ্ছা ভাই, জেলা কোটাটা কি? জেলা কোটা মানে প্রত্যেক জেলা থেকে ন্যূনতম কয়জন ডাক্তার নেই, এটা খুব কম, মনে করো 200 জন বা 300 জন জেলা কোটায় থাকে। 12 জন থেকে 13 জন প্রত্যেক জেলা থেকে আর কি। হ্যাঁ, জেলা থেকে কম আর কি, এটা জেলা কোটা ফ্যাক্ট না। আর কোটা টোটা নিয়ে ভাইবে লাভ নাই, তোমাদের জন্য তো 4000 সিট, সেই 4000 সিটের একটা পাবা, এবং সামনের দিকে টপ 200-র মধ্যে থাকতে হবে। টপার ব্যাচ যেটা হবে সেটা ইনশাল্লাহ ওভাবেই করবো, যাদের টপার ব্যাচে জয়েন করতে পারবো তারা। ভাইয়া তাড়াতাড়ি শুরু করেন। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে এখন ইনবক্সে করবা। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম।